বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অষ্টম শ্রেণীর অধ্যায় 4 কোষ বিভাজন ও তার রকমভেদ নিয়ে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায় থেকে যে সম্পর্কে জিনিসটা জানবো সেগুলো হচ্ছে যে কোষ বিভাজন কি ও তার রকমভেদ, মাইটোসিস ও মেয়োসিস কোষ বিভাজনের কোষ চক্র, মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহ তাদের নিয়ন্ত্রণ, মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব, মেয়োসিস কোষ বিভাজনের ধাপসমূহ তাদের নিয়ন্ত্রণ, মেয়োসিস কোষ বিভাজন গুরুত্ব, অস্বাভাবিক কোষ বিভাজন ও তার ফলাফল, কোষের বিভাজন ডিএনএর অপরিবর্তনীয় প্রবাহ, বংশগত নির্ধারণ ডিএনএর ভূমিকা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই অধ্যায় আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। কোষ বিভাজন ও তার রকমভেদ আমাদের মানব জীবনের জন্য যা অপরিহার্য। তো এই অধ্যায় থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। দেখি আমরা সর্বদা আমাদের এখানে কি বলা হয়েছে। কোষ হলো জীবদেহের গঠনগত একক। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জীবদেহের গঠন হচ্ছে কোষ। কোষ ছাড়া আমরা আমাদের জীবদেহ গঠন হতো না। যেমন হচ্ছে যে আমাদের এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, বহুকোষী হোক, এককোষী হোক, ছোট হোক, বড় হোক, সকল প্রাণীর দেহে কি কোষ দ্বারা গঠিত। কোষ দ্বারা কোনো প্রাণী কি পৃথিবীতে অস্তিত্ব টিকে থাকে না। এমনকি আমরা যা খালি চোখে দেখি না, যে বিভিন্ন অ্যামিবা, ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে যে বিভিন্ন কোষ দ্বারা গঠিত। তাহলে দেখো, জীবদেহে ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম এগুলোর মতো এককোষী হতে পারে, আবার মানুষ, বটগাছ, তিমি এগুলোর মতো বহুকোষী হতে পারে। এককোষী জীব ছাড়া অন্য সকল জীবদেহের অসংখ্য কোষ দিয়ে তৈরি হয়। প্রতিটি জীব কোষ বিভাজনের মাধ্যমে তাদের বংশবৃদ্ধি ও কোষের সংখ্যা বৃদ্ধি করে থাকে। যে শরীরবৃত্তীয় প্রক্রিয়া একটি থেকে একাধিক কোষ তৈরি হয় তাকে কোষ বিভাজন বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, কোষ বিভাজন কি? যে শরীরবৃত্তীয় প্রক্রিয়া একটি থেকে একাধিক কোষ তৈরি হয়। একটি কোষ থেকে যখন একাধিক কোষে রূপান্তরিত হয় তখন আমরা তাকে কি সাধারণত কোষ বিভাজন বলে থাকি। কোষ বিভাজন একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কোষ বিভাজনে একটি কোষ বিভাজিত হয়ে অসংখ্য কোষ তৈরির মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়। কোষ বিভাজিত হতে হতে অসংখ্য কোষ যখন তৈরি হয় প্রিয় শিক্ষার্থীরা, তখন একটি পূর্ণাঙ্গ জীব পরিণত হয়। এককোষী জীব সাধারণত যে প্রক্রিয়ায় বিভাজিত হয় তাকে অ্যামাইটোসিস বলা হয়। বহুকোষী জীব যে দুটি প্রক্রিয়ায় বিভাজিত হয় সেগুলো হচ্ছে মাইটোসিস ও মেয়োসিস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কোষ বিভাজন সাধারণত তিনটি দেখি। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মিয়োসিস। তা অ্যামাইটোসিস কি, মাইটোসিস কি, মিয়োসিস কি? অ্যামাইটোসিস সাধারণত এককোষী জীব দেহে ঘটে থাকে, আর মাইটোসিস, মিয়োসিস মানব দেহে ঘটে থাকে। মাইটোসিসের গুরুত্ব কি আর মিয়োসিসের গুরুত্ব কি? মাইটোসিস হচ্ছে যে আমাদের জীব দেহের গঠনগত বিভিন্ন কার্যকলাপে কাজ করে, আর মিয়োসিস হচ্ছে যে আমাদের মাতৃকোষের মধ্যে আমাদের জীব দেহের গঠনের একক হিসাবে অনেক কাজ করে। তো আমরা এই নিচে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস সম্পর্কে আরো ডিটেলসে পড়ব। কোষ বিভাজনের গুরুত্ব দেখো। কোষ বিভাজনের গুরুত্ব এখানে কি বলা হয়েছে? আমাদেরকে বলছে যে জীবদেহের দৈহিক বৃদ্ধি, মানে দৈহিক বৃদ্ধি বলতে বোঝানো হয়েছে যে আমরা যে দিন দিন বৃদ্ধি পেতেছি, আমরা দেখে 5 থেকে 10 বছর, 10 থেকে 15 বছর, 15 থেকে 20 বছর, যখন আমরা দৈহিক বৃদ্ধি এটাকে বলে, আমরা জীবদেহের যে বৃদ্ধি পেয়ে থাকি, জনন ও পরিস্ফুটনের জন্য কোষ বিভাজনের প্রয়োজন। সকল প্রকার কোষ তার পূর্ববর্তী কোষ থেকে বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়। জীবদেহে আঘাতপ্রাপ্ত হলে বা ক্ষতিগ্রস্ত হলে তা সরিয়ে নিতে কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমাদের দেহের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ক্ষত হয়, বিভিন্ন ধরনের আঘাত পাই, বিভিন্ন দুর্ঘটনাবশত আমাদের হাত পা কেটে যায়, তখন আমাদের এই কেটে যাওয়া কোষগুলো আবার পুনরায় কোষ বিভাজনের মাধ্যমে পরিপূর্ণ হয়ে যায়। আবার জনন কোষ বিভাজন জীবদেহের বংশবৃদ্ধির জন্য অন্যতম। জনন কোষ, মাতৃকোষের মধ্যে যে কোষ থাকে এটাকে বলা হয় জনন কোষ। হ্যাঁ, এই জনন কোষের মাধ্যমে আমরা সাধারণত একটি জীবদেহের গঠন পেয়ে থাকি। জীবদেহের বংশবৃদ্ধির জন্য অন্যতম মাধ্যম। এর মাধ্যমে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য নতুন কোষ তৈরি হয়, যা জীবের অভিযোজন, অভিব্যক্তি ও বংশ পরম্পরা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষের গঠন। তোমরা সপ্তম শ্রেণীতে উদ্ভিদ ও প্রাণী কোষের গঠন সম্পর্কে পড়েছো। তোমরা তখন দেখেছো যে ঝিল্লি দিয়ে আবৃত কোষের মূল দুটি উপাদান হচ্ছে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস।
তাহলে কোষের আবৃত মূল দুটি উপাদান হচ্ছে, একটি হচ্ছে সাইটোপ্লাজম আর একটি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মাধ্যমে কোষ গঠিত হয়। কোষের কেন্দ্রে ঘন অস্বচ্ছ অঙ্গাণুটি হচ্ছে নিউক্লিয়াস, ও নিউক্লিয়াসের বাইরে অবস্থিত কোষ ঝিল্লি দিয়ে আবৃত বাকি অংশটি সাইটোপ্লাজম। নিউক্লিয়াস ঝিল্লি দিয়ে আবৃত থাকে এবং তার ভিতরে রয়েছে জীবের বংশগতি পদার্থ ডিএনএ দিয়ে তৈরি ক্রোমোজোম। সাধারণ অবস্থায় দীর্ঘ ক্রোমোজোম হিস্টোন নামে প্রোটিন কণার উপর পেঁচিয়ে ক্রোমাটিন হিসাবে উন্মুক্ত জালিকার মতো থাকে বলে এটি আলাদাভাবে বোঝা যায় না। শুধু কোষ বিভাজনের সময় এটি কুণ্ডলী ফাঁকিয়ে সংকুচিত হয় বলে তখন এটি দৃশ্যমান হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে একটি কোষ দেওয়া হয়েছে, মানব দেহের কোষ বা জীব দেহের একটি কোষ দেওয়া হয়েছে। এই কোষটি দেখতে কেমন? দেখো, একটি বৃত্তাকার মতো। এবং এই কোষের ভিতরে কি কি থাকে? এই কোষের ভিতরে একটি নিউক্লিয়াস থাকে, এটাকে নিউক্লিয়াস বলা হয়। এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে এই যে ক্রোমোজোম ফ্যাসানো যেগুলা, এই যে এগুলো হচ্ছে এক একটি ক্রোমোজোম। নিউক্লিয়াসের ভিতরে এগুলো হচ্ছে ক্রোমোজোম। আর এই নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজম কোষ দ্বারা আবৃত থাকে। এগুলাকে সাইটোপ্লাজম বলা হয়, এগুলাকে বলা হয় সাইটোপ্লাজম। তাহলে আমরা সাধারণত একটা কোষ দেহের ভিতরে কি কি থাকতে পারে দেখেছি। একটি কোষের ভিতরে একটি সর্বপ্রথম নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে এবং নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমের ভিতরে আবার হচ্ছে যে ক্রোমাটিড তন্তু থাকে, এইগুলাকে বলা হয় ক্রোমাটিড। আর এই যে দুটি ক্রোমাটিডকে এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড যে জোড়া লাগানো হয়েছে সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। তো ক্রোমাটিন, তারপরে এই সেন্ট্রোমিয়ার, এখান থেকে আমরা যে যে জিনিসগুলো পাই সেগুলো হচ্ছে ক্রোমাটিন, তারপর হিস্টোন, তারপর হচ্ছে ডিএনএ, যা হচ্ছে আমাদের মানবদেহের একক। আর এটা হচ্ছে নিউক্লিওটাইড। ডিএনএ দ্বারা আমাদের মানবদেহ গঠন করা অসম্ভব। তো ক্রোমোজোমের গঠন সম্পর্কে আমরা জানলাম। ক্রোমোজোমের গঠন, কোষ দেহের গঠন সম্পর্কে আমরা সর্বপ্রথম জানলাম যে কোষের ভিতর একটি নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসকে আবৃত করে রাখে সাইটোপ্লাজম, এবং নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম। এবং আবার ক্রোমোজোমের ব্যাখ্যা, আমরা ক্রোমোজোমের ভিতরে কি কি থাকে আমরা জানতে পারলাম। ক্রোমোজোমের ভিতরে থাকে ক্রোমাটিড তন্তুকে সেন্ট্রোমিয়ার দ্বারা আবৃত রাখে, এবং এই ক্রোমাটিডের ভিতরে আবার থাকে ক্রোমাটিন, তারপরে ক্রোমাটিন থেকে থাকে হিস্টোনের ভিতরে থাকে ডিএনএ। সেটা হচ্ছে ক্রোমোজোমের গঠন। তো এক কোষে জীবদেহের কোষ বিভাজন ও অ্যামাইটোসিস হচ্ছে, যদি বলা হয় অ্যামাইটোসিস কোন জীবদেহে কোষ বিভাজন করে, এক কোষে জীবদেহে কোষ বিভাজন করা হচ্ছে অ্যামাইটোসিস। তাহলে দেখো সেক্ষেত্রে এখানে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারদিকে হচ্ছে একটি সাইটোপ্লাজম, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম, আর এটা হচ্ছে নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াস সাইটোপ্লাজম যখন আবৃত হয়, একটি জনন কোষে আবৃত হয়, তখন সেটা ডিএনএ প্রতিফলন ঘটায়। তো ডিএনএ প্রতিফলন ঘটাতে ঘটাতে এক সময় এটা সাইটোপ্লাজম বিভাজন হয়ে যায়, সাইটোপ্লাজম দ্বিখণ্ডিত হয়ে যায়। তার পরবর্তীতে এটা দুটো অপত্য কোষে পরিণত হয়, অ্যামাইটোসিস কোষ বিভাজন। তাহলে আমরা দেখি কি বলা হয়েছে। এক কোষীয় আদিকোষীয় জীবগুলো সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। এই প্রক্রিয়া অ্যামাইটোসিস বা বাইনারি ফিশন নামে পরিচিত। অ্যামিবা, ব্যাকটেরিয়া কিংবা নীলাভ সবুজ শৈবাল জাতীয় আদিকোষীয় জীবে এই ধরনের কোষ বিভাজন দেখা যায়। অ্যামিবা, ব্যাকটেরিয়া কিংবা নীলাভ সবুজ শৈবালের মধ্যে অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। এককোষী জীবের সংখ্যা বৃদ্ধির জন্য এই প্রক্রিয়াটি অত্যন্ত কার্যকর। বিভাজনের জন্য কোষের বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না, এবং এই পদ্ধতি দ্রুত কোষের সংখ্যা বৃদ্ধি পায়। অ্যামাইটোসিস ধরনের কোষ বিভাজনের কোষটি পরিপক্ক হলেও প্রথমে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমের ডিএনএ প্রতিলিখন হয়। কোষের নিউক্লিয়াসটির আকৃতি পরিবর্তন হয়, ডাম্বেল আকৃতির ধারণ করে, প্রায় মাঝ বরাবর সংকুচিত হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে এই যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস যখন তারা অ্যামাইটোসিস বিভাজনে বিভাজিত হয়, তখন তারা ডিএনএ প্রতিফলনের মাধ্যমে সাইটোপ্লাজমের
যে ভিতরে যে নিউক্লিয়াসটি আছে সেটা দ্বিখণ্ডিত বিভক্ত হয়, দ্বিখণ্ডিত বিভক্ত হওয়ার পর এটা ডাম্বেল আকার ধারণ করে। তো ডাম্বেল আকার ধারণ করতে করতে এক সময় সাইটোপ্লাজম দুটি অপত্য কোষে পরিণত হয়, সেটি হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের ব্যাখ্যা আর কি। তো দেখো এখানে কি বলছে, কোষের নিউক্লিয়াস আকৃতি পরিবর্তন হয়, ডাম্বেল আকৃতি ধারণ করে প্রায় মাঝ বরাবর সংকুচিত হতে শুরু করে। সংকোচন শেষে মাতৃকোষের মূল দীর্ঘাকৃতির নিউক্লিয়াসটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। এই প্রক্রিয়ায় বিভাজিত দুইটি নিউক্লিয়াসের ডিএনএ সুনির্দিষ্ট এবং সমানভাবে বিভক্ত হওয়া পুরোপুরি নিশ্চিত নয়, কাজেই দুটি ভিন্ন হতে পারে। নিউক্লিয়াসের সঙ্গে সঙ্গে সাইটোপ্লাজম ও মাঝ বরাবর সংকুচিত হতে হতে বিচ্ছিন্ন হয়ে দুটি কোষে পরিণত হয়। এই ধরনের বিভাজন মাতৃকোষের নিউক্লিয়াস সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত দুটি অপত্য কোষ তৈরি করে, তাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। তাহলে আমরা এখানে কি শিখলাম, অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলতে কি বোঝানো হয়, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সাধারণত সরাসরি বংশবৃদ্ধি করে। কিভাবে বংশবৃদ্ধি করে, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম ডিএনএর মাধ্যমে প্রতিফলন ঘটায়, ডিএনএর মাধ্যমে প্রতিফলন ঘটানোর পর আস্তে আস্তে সে সাইটোপ্লাজম দুই অংশে বিভক্ত করে দেয়। সাইটোপ্লাজম দুই অংশে বিভক্ত করার পর নিউক্লিয়াসটি একটি ডাম্বেলের আকার ধারণ করে। সাইটোপ্লাজম বিভাজন করার কারণে এটি ডাম্বেলের আকার ধারণ করে। তো সাইটোপ্লাজম বিভাজনের এক সময় এগুলা দুইটি অপত্য কোষে পরিণত হয়। দেখো নিউক্লিয়াস আলাদা হয়ে যায়, এই নিউক্লিয়াস আলাদা হয়ে যায়, এই সাইটোপ্লাজম আলাদা হয়ে যায়, তখন তাকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে বা অ্যামাইটোসিস কোষ বিভাজন করে। এবং অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ব্যাকটেরিয়া, অ্যামিনো, নীলাভ, সবুজ শৈবাল বংশ বিস্তার করে। তো প্রিয় শিক্ষার্থীরা, বহুকোষী জীবদের কোষ বিভাজন। এখন হচ্ছে যে আমরা মানব দেহে কিভাবে আমাদের কোষ বিভাজন হয় সে সম্পর্কে আমরা এখন পড়ব। আমরা বহুকোষী প্রাণী, আমাদের শরীরে রয়েছে প্রায় 1 ট্রিলিয়ন কোষ। আমাদের শরীরের বিভিন্ন ধরনের কোষ রয়েছে, যেমন রক্তে কোষ রয়েছে, পেশি কোষ রয়েছে, ত্বকের কোষ রয়েছে, পাকস্থলীর কোষ রয়েছে ইত্যাদি। তাহলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত। রক্তের কোষ, পেশি কোষ, ত্বকের কোষ, পাকস্থলীর কোষ, প্রতিটি ভিন্ন ধরনের কোষের নিজস্ব গঠন এবং কাজ রয়েছে। এইসব কোষ হিসাবে স্টেম সেল বা স্টেম কোষ নামে এক বিশেষ ধরনের কোষ থেকে সকল প্রাণীর ও উদ্ভিদের স্টেম কোষ প্রয়োজন সম্পূর্ণরূপে বিকশিত না হওয়া প্রাণীকে ভ্রূণ বলে। ভ্রূণ স্টেম কোষগুলো বিভিন্ন ধরনের কোষে বিকশিত হতে পারে। সমস্ত স্টেম কোষ কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। স্টেম কোষের বিভক্ত হয়ে আরও স্টেম কোষ তৈরি করে। স্টেম কোষের বিভিন্ন ধরনের কোষে বিকশিত হওয়ার ক্ষমতা রয়েছে। একটি স্টেম কোষ দুটি অপত্য কোষে বিভক্ত হয়। প্রতিটি অপত্য কোষ বহুমূল কোষের মতো পরিপক্ক হলেও এই কোষগুলো বিভাজিত হয়। এভাবে ভ্রূণ স্টেম কোষের সরবরাহ নিশ্চিত হয়, এটি ক্রমবর্ধমান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাধারণত জানতে পারলাম যে মানবদেহে বহুকোষী জীব, তাহলে এখানে আমরা কোষ চক্র পড়ব। এখন কোষ চক্রগুলো কি, যে কোষ থেকে কোষ বিভাজন শুরু হয় তাকে মাতৃকোষ বলে, যে নতুন কোষ সৃষ্টি হয় তাকে অপত্য বা কন্যা কোষ বলা হয়। তাকে যে চক্রের মাধ্যমে একটি মাতৃকোষের সৃষ্টি হয় এবং বৃদ্ধি পরবর্তী সময় বিভাজিত হয়ে দুটো অপত্য কোষের সৃষ্টি হয় তাকে কোষ চক্র বলে। কোষ চক্র দুটি প্রধান ধাপে বিভক্ত। বিভাজনরত অবস্থাকে বলা হয় মাইটোসিস পর্যায় এবং বিভাজনের পূর্ববর্তী প্রস্তুতি অবস্থাকে বলা হয় ইন্টারফেজ। কোষ চক্র প্রায় 90 থেকে 95% সময় ব্যয় হয় ইন্টারফেজ পর্যায়ে, বাকি 5 থেকে 10% সময় ব্যয় হয় না মাইটোসিস পর্যায়ে। ইন্টারফেজ পর্যায়ে G1, গ্যাপ 1, S, তারপর হচ্ছে G2, এই তিনটি পর্যায়ে বিভক্ত। একটি কোষে বিভাজনের পরের কোষ বিভাজন চক্র শুরু হয়। G1 হচ্ছে প্রথম পর্যায়। এই পর্যায়ে কোষের আকার বৃদ্ধি পায় এবং কোষটি তার চারপাশে পরিবেশ পর্যবেক্ষণ করে আবার কোষ বিভাজন করবে কিনা সেটি নির্ধারণ করে। কোষ বিভাজনের প্রয়োজন না থাকলে কোষটি বিভাজনের প্রস্তুতি না নিয়ে বিশ্রাম পর্যায়ে গিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। তাহলে ইন্টারফেজ 3টি পর্যায়ে হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীরা, একটা হচ্ছে G1 পর্যায়, একটা G2 পর্যায়, আর একটা হচ্ছে S পর্যায়। তো এটা হচ্ছে যে মাইটোসিসের মধ্যে ইন্টারফেজটা হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পারলাম যে G1 কি করে, কোষ বৃদ্ধি করে, আর G2 হচ্ছে মাইটোসিস প্রস্তুতি করে, আর S হচ্ছে ডিএনএ প্রতি ডিফেন্ড করে। তার পরবর্তীতে আমাদের দেহে একটি কোষ গঠিত হয়। সঠিক সময়ের জন্য অপেক্ষা করার পরবর্তী S পর্যায়ে হচ্ছে প্রতিফলন পর্যায়ে। এই পর্যায়ে ডিএনএ প্রতিলিপি
তবে প্রতিটি ক্রোমোজোম একটি অবিকল প্রতিলিপি তৈরি হয়। এর পরে G2 পর্যায়ে ডিএনএ প্রতিলিপন কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধন করা হয়। এটি মাইটোসিস প্রক্রিয়া শুরু করার আগের পর্যায়। এই পর্যায়ে প্রতিটি ক্রোমোজোমের সঙ্গে তার হুবহু প্রতিলিপি সেন্ট্রোমিয়ার সংযুক্ত থাকে এবং তাদেরকে ক্রোমাটিড বলা হয়। G2 পর্যায়ে শেষ হওয়ার পর মাইটোসিস নামক প্রকৃত কোষ বিভাজন শুরু হয়। তাহলে G2 এর ফল হচ্ছে মাইটোসিস বিভাজন হয়। তো মাইটোসিস কিভাবে বিভাজিত হয় সেটি সম্পর্কে আমরা এখন পড়ব। মাইটোসিস কোষ বিভাজন কি? বহুকোষী জীবদেহ গঠনের জন্য একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের তৈরির প্রক্রিয়াকে মাইটোসিস বলে। এই প্রক্রিয়া কোষের ভিতরে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, ক্রোমোজোম উভয় সমানভাবে বিভক্ত হয়ে ক্রোমোজোম সংখ্যা গুণাগুণ মাতৃকোষের অনুরূপ হয়। অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে একটি বিভাজন ক্ষমতা সম্পন্ন দেহকোষ বিভাজিত হয়ে হুবহু মাতৃকোষের অনুরূপ দুটি অপত্য কোষ তৈরি করে। এই বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষ হয়ে থাকে। বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধি, মাঝে প্রাণী, উদ্ভিদ দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি পায়। তোমরা ইতিমধ্যে জেনেছ আদি এককোষী জীবে মাইটোসিস হয় না। এছাড়া বহুকোষী জীবে জন্ম মাতৃকোষে, প্রাণীকোষে প্রাণীর স্নায়ুকোষে স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা অনুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যু কোষে মাইটোসিস বিভাজন দেখা যায় না। মাইটোসিস কোষ বিভাজন সাধারণত জননকোষে হয়ে থাকে। শিক্ষার্থীরা মাতৃকোষ থেকে উৎপত্তি হয়। তো আশা করি তোমরা সবাই আজকে মাইটোসিস কি, ইন্টারফেস কি এই সম্পর্কে ধারণা পেয়েছো। সবার সুস্থ থাকবে, ভালো থাকবে।